ইরান ইসরায়েল পাল্টাপাল্টি তুমুল হামলা, জাতিসংঘের আহ্বান উপেক্ষা, বিশ্ব অর্থনীতি আবারও হুমকিতে পড়ার শঙ্কা। ঈদের ছুটি শেষে ঢাকা ফেরার প্রতিযোগিতা, ট্রেনে স্বস্তি, সড়ক মহাসড়কে ভোগান্তি, বিভিন্ন জায়গায় দুর্ঘটনায় 9 জন নিহত। পঞ্চগড় লালমনিরহাট ঠাকুরগাঁও সীমান্তে আরও অর্ধশত মানুষকে পুষে, ভারতের আচরণ অমানবিক বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ফ্যাসিবাদীরা এখনও ঐক্য নষ্টের চেষ্টায় লিপ্ত বলেছেন শামসুজ্জামান দুদু। ইউনুস তারেক বৈঠক ও যৌথ বিবৃতি নির্দিষ্ট দলের প্রতি বিশেষ অনুরাগের বহিঃপ্রকাশ, অভিযোগ জামাতে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইরান ইসরায়েল যুদ্ধে বিশ্ব অর্থনীতি আবারও হুমকির মুখে পড়বে আশঙ্কা আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। দুই দেশের এই পরিস্থিতি সহসাই স্বাভাবিক হবার লক্ষণ দেখছেন না তারা। অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদের মতে, ইরান যদি এই যুদ্ধে টিকে থাকতে চায় তাহলে যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে। আর অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা রেজাল করিম রেজার মতে, এই যুদ্ধ থেকে যদি কেউ সরে না আসে তাহলে ইরান ও ইসরায়েলের মধ্যে একটি দেশ ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হবে, যে ক্ষতির হাত থেকে বাঁচবে না পৃথিবীর কোনো দেশ। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। ইরানের বিরুদ্ধে শুক্রবারে হামলা চালায় ইসরায়েল। শনিবার এর জবাবে পাল্টা হামলা চালায় নিউক্লিয়ার সমৃদ্ধ দেশ ইরান। সেই থেকে দফায় দফায় চলছে নজিরবিহীন হামলা, পাল্টা হামলা। দুই দেশের এমন ক্ষেপণাস্ত্র হামলায় এরই মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে গুরুত্বপূর্ণ অনেক স্থাপনা, প্রাণ হারিয়েছেন পরমাণু বিজ্ঞানী সহ সামরিক ও বেসামরিক মানুষ। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন, ইরান ইসরায়েল যুদ্ধে কার্যত দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে বিশ্ব। সহসাই এই যুদ্ধ না থামলে সারা বিশ্বে এর প্রভাব পড়বে বলেও শঙ্কা প্রকাশ করেন তারা। নেতানিয়াহু মনে করে যে প্যালেস্তাইনরা যেই রেজিস্ট্যান্স দিচ্ছে বা হামাসের যেই সাপোর্ট বা হুতিজ, হিজবুল্লাহ, এগুলো সবগুলোই হচ্ছে ইরানের জন্য, এবং ইরান দিন দিন শক্তিশালী হয়ে যাচ্ছে। তাকে যদি একটা যুদ্ধের মধ্যে যদি আনা যায়, একটা আউটকাম হলো আমেরিকাকে আরও কাছে নিয়ে আসা। এটাকে থামানোর সম্ভাবনাটা মানে একেবারেই থামবে না, দ্যাটস ফর শিওর। যদি সাময়িকভাবে থামে, কাইন্ড অফ কোল্ড ওয়ার টাইপ কিছু চলতে থাকবে। যেমন ধরেন ইকোনমিক ওয়ার হতে পারে, এখানে পলিটিক্যাল ওয়ার হতে পারে, রিজনাল ইনস্টেবিলিটি হতে পারে, প্রক্সি ওয়ার হতে পারে। ডাইরেক্ট ফুল স্কেল যুদ্ধ না হলেও এটা প্রক্সি ওয়ার টাইপ কিছু চলতেই থাকবে। ইরান কি ইসরায়েলি হামলার সমুচিত জবাব দিবে? বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্র সহ ইউরোপের কয়েকটি দেশ ইসরায়েলের পাশে থাকলেও ইরানের পাশে শক্তভাবে দাঁড়াবে আরব দেশগুলো। তাই সকল শক্তি বিবেচনায় ইরানের পতনের সম্ভাবনা তো নয়, বরং মানচিত্র থেকে ইসরায়েলের নাম মুছে যাওয়ার সম্ভাবনা দেখছেন তারা। ইরানে কিন্তু তাদের যে আপনার এয়ার ডিফেন্স সিস্টেমটা, এটা কিন্তু প্রমাণ করেছে দ্যাট ইজ এ স্ট্রং। কারণ গতকালকে আমরা ভিডিওতে দেখছি, আমরা কিন্তু এতদিন এটা জানতাম না যে ইরান বরং ইসরায়েলের এয়ার ডিফেন্সটাকে ভেঙে দিয়েছে, কিন্তু ইসরায়েল পারেনি ইরানের এয়ার ডিফেন্সটাকে ভাঙতে। সো এই দিক থেকে বিবেচনা করলে ইরানকে আসলে দুর্বল ভাবা যাবে না। ইরান যথেষ্ট শক্ত একটা অবস্থানে আছে। তো এই অবস্থায় আমার মনে হয় না যুদ্ধটা থামবে, এবং এটা পারমাণবিক অস্ত্র আমার মনে হয় ব্যবহার হওয়ার একটা সম্ভাবনা আছে। এটা স্থায়ী হলে আমি মনে করি ইউরোপ আমেরিকার ক্ষতি আরও বিশাল হবে। এমনিতেই ইউক্রেনের যুদ্ধে কিন্তু ইউরোপ অনেকটা ভেঙে পড়ার অবস্থায় চলে গেছে। আমরা প্রতিদিনই দেখি যে বিশাল বিশাল মিছিল কিন্তু সেখানে যাচ্ছে, মানুষ প্রতিরোধ করছে, প্রতিবাদ করছে ইত্যাদি। তো সেই জায়গায় আমাদেরও ক্ষতি হবে, কোনো সন্দেহ নেই, কারণ সাপ্লাই চেনের ক্ষতি হবে, তেলের দাম ওঠানামা করবে। তবে যুদ্ধের উস্কানি নয়, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় দুই দেশের যুদ্ধ বন্ধে জাতিসংঘ সহ বিশ্ব মোড়লরা উদ্যোগী হবেন, এমন প্রত্যাশার কথা জানান এই দুই বিশ্লেষক। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। 4 দিনের যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট শনিবার সকাল 9:45টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। এই সফরে প্রধান উপদেষ্টাকে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড দেওয়া হয়।
এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার বহুল আকাঙ্ক্ষিত বৈঠকে নির্বাচন প্রশ্নে সর্ববৃহৎ দলটির সাথে সরকারের তৈরি হওয়া দূরত্বের অবসান হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রবাসীদের একটি অনুষ্ঠানে যোগ দেওয়া ছাড়াও 4 দিনের সফরে ব্যস্ত সময় পার করেন প্রধান উপদেষ্টা। ছুটি শেষে কাজে যোগ দিতে ঢাকায় ফিরেছেন কর্মজীবীরা। রেল স্টেশন ও বাস টার্মিনালগুলোতে শনিবার দেখা গেছে যাত্রীদের চাপ। ট্রেনের ফিরতি যাত্রা নিয়ে যাত্রীদের স্বস্তি থাকলেও তীব্র যানজট আর ভোগান্তির অভিযোগ সড়কপথের যাত্রীদের। কর্মব্যস্ত রাজধানী ধীরে ধীরে ফিরতে শুরু করেছে চিরচেনা রূপে। আরও জানাচ্ছেন মোবাশ্বের আহমদ। ঈদের লম্বা ছুটি শেষে রবিবার থেকে পুরোদমে শুরু হচ্ছে অফিস আদালত। তাই কাজে যোগ দিতে ঢাকায় ফিরতি মানুষের ভিড় নগরীর প্রবেশ পথগুলোতে। কমলাপুর রেল স্টেশনে মানুষের ভিড় ছিল লক্ষণীয়। শনিবার যথাসময়ে প্রায় প্রতিটি ট্রেন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে। তবে ঈদ করে ঢাকায় আসা মানুষের পাশাপাশি গ্রামে যাওয়া মানুষের সংখ্যাও ছিল চোখে পড়ার মতো। এদিন ট্রেনের প্রতিটি বগি ছিল যাত্রীতে ঠাসা। অনলাইনে টিকিট কেটে গন্তব্যে যাতায়াতের সুবিধায় খুশি যাত্রীরা। ছুটি ছাড়া রেস্ট আমাদের বন্ধ করে আমরা নির্বিঘ্নে যাত্রী সেবা দিয়ে গেছি এবং কোনো ট্রেন তেমন একটা লেট হয় নাই এবং যাত্রীরা স্বাচ্ছন্দ্যে যেতে পারছে। আচ্ছা, ঈদের সময় আসার সময় আমাদের কোনো ভোগান্তি হয় না, কোনো জায়গায় কোনো ডিস্টার্ব হয় না, মানে আমার নিরাপদই কমলাপুরে আসছি। আমি আজকে ঢাকা থেকে ছুটি শেষ হওয়ার পরে বামুনরা চলে যাচ্ছি। ইনশাল্লাহ ছুটি শেষ হয়ে গেছে, আজকে চলে যাবো। আর টিকিট পেতে আমার জন্য খুব সহজ হয়েছে, আমার জন্য খুব ভালো হয়েছে, কোনো সমস্যা হয়নি। আমাদেরও অফিস শুরু হয়ে গেছে, আমরা রেগুলার অফিস করছি আজকের থেকেই। সকাল থেকেই রাজধানীর সায়দাবাদ ও গাবতলী বাস টার্মিনালে দেশের বিভিন্ন জেলার বাস থামছে। তবে যাত্রাপথে যমুনা ব্রিজের আগে যানজটের ভোগান্তির কথা জানান অনেকে। যমুনা ব্রিজের আগে প্রচণ্ড জ্যাম ছিল, গোবিন্দগঞ্জের আগেও জ্যাম ছিল। 13.5 ঘন্টা সময় লাগলো। পুরো সিরাজগঞ্জ ওখানে কিলোমিটারের পর কিলোমিটার জ্যাম। ঈদ খুব সুন্দর কাটছে, কিন্তু ফিরতি যাত্রায় অনেক বিলম্ব হইলো। 18 ঘন্টার মতো সময় লাগলো আসতে। সবাইরে নিয়ে ভালোই কাটাইছি। ননদের বাড়ি গেছিলাম, বাড়িতে তো যাই হারিনি। আমি আমার মা আছে বাসায়, আর আমার ভাইয়ের একটা বেবি হয়েছে ছোট, মূলত ওদেরকে দেখতে গেছি। এদিকে রাজধানীও তার চিরচেনা রূপে ফেরেনি। সড়কে নেই যানবাহনের চাপ, বেশ স্বাচ্ছন্দ্যে চলাচল করছেন রাজধানীবাসী। এখনো বন্ধ রয়েছে বিভিন্ন মার্কেট ও দোকানপাট। রবিবার থেকে সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠান খোলা। রাজধানীও ফিরবে তার চেনা রূপে। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। পঞ্চগড়ের সীমান্ত দিয়ে 12 বাংলাদেশি, 4 ভারতীয় নাগরিক সহ 16 জনকে, লালমনিরহাটে 12 জনকে এবং ঠাকুরগাঁওয়ে 23 জনকে পুশিং করেছে বিএসএফ। পঞ্চগড়ের সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মিস্ত্রিপাড়া ও তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের পেদিয়াগছ সীমান্ত দিয়ে শনিবার ভোরে তাদের বাংলাদেশে পুশিং করা হয়। এদিকে লালমনিরহাটের 2 উপজেলার 3 সীমান্ত দিয়ে আবারও 12 জনকে পুশিং করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিজিবি জানায়, হাতিবান্ধার বনচৌকি সীমান্ত দিয়ে বিএসএফ 3 জনকে পুশিং করলে গ্রামবাসী তাদের আটক করে বিজিবির হাতে তুলে দেয়। অপরদিকে একই উপজেলার পূর্ব সারডুবি সীমান্তে বিজিবি ও গ্রামবাসীর বাধায় অপর 3 জনকে পুশিংয়ের চেষ্টা ব্যর্থ হয়েছে বিএসএফের। পাটগ্রাম শ্রীরামপুরের ডাঙ্গাপাড়া সীমান্ত দিয়ে ভোরে 6 নারী পুরুষকে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ। বিজিবি ও সীমান্তের লোকজন তাদেরকে আবারও সীমান্তের কাঁটাতারের বেড়ার ওপাশে ভারতীয় অংশে ফেরত পাঠিয়েছে। এ ঘটনায় বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজিবি। অন্যদিকে ঠাকুরগাঁওয়ে হরিপুর উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে 23 জনকে বাংলাদেশে পুশিং করেছে বিএসএফ। এদের মধ্যে 4 জন পুরুষ, 12 জন নারী ও 7 শিশু রয়েছে। এপিবিএন এর কাছে মরণাস্ত্র থাকলেও পুলিশ আপাতত রাইফেল ব্যবহার করতে পারবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার সকালে রাজধানীর উত্তরায় এপিবিএন হেডকোয়ার্টার্স পরিদর্শনের সময় এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, সেনাবাহিনীর মতো এপিবিএনেরও সম্মুখ যুদ্ধে অংশ নিতে হয়, তাই তাদের মারণাস্ত্র কিংবা ভারী অস্ত্র ব্যবহার করতে হয়। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চাইতে সন্তোষজনক বলে দাবি করেন তিনি। প্রধান উপদেষ্টা যখনই নির্বাচনের সিদ্ধান্ত দেবেন তখনই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত থাকবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ভারতের পুশিং অমানবিক বলে মন্তব্য করেন তিনি। পরে র্যাব 1-এর কার্যালয় পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। প্রধান উপদেষ্টা যেই সময় উনি ডিসিশন নেবেন ইলেকশনের ডেট, আমরা
সেই সময়ের জন্য সবসময় প্রস্তুত আছে। আপনারা কি ধরনের প্রস্তুতি নিয়েছেন স্যার? যেহেতু আমাদের ইলেকশন যে সময় হবে ওই সময়ের জন্য যে ধরনের প্রস্তুতি দরকার হবে আমরা ওই ধরনের প্রস্তুতি আছি। এপি ব্যাটালিয়নের রুল এবং অন্যান্য নর্মাল পুলিশের রুল কিন্তু এক না, এক এক রুলে কিন্তু তৈরি হয়েছে। এখন এদের রুল হচ্ছে ডিউরিং ইভেন যদি আমাদের কোনো সময় যুদ্ধ করতে হয় এরা কিন্তু সেনাবাহিনীর সাথে যুদ্ধ করবে, এরা কিন্তু সেনাবাহিনীর সাথে সবাই যুদ্ধ করবে, বাট একা কিন্তু একবার ফ্রন্টে যুদ্ধ করতে হবে। এই জন্য তাদের অর্গানাইজেশন এবং তাদের হাতিয়ার অন্যান্য বাহিনীর থেকে একটু ডিফারেন্স। এখানেও পুলিশের ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন বাহিনীর হাতিয়ারটার ডিফারেন্স। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নতা থাকলেও গণতন্ত্রের প্রশ্নে, নির্বাচনের প্রশ্নে সবাই একমত। ফ্যাসিবাদ নানা কায়দায় এটি বিঘ্নিত করতে চায়। শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় শামসুজ্জামান দুদু বলেন, লন্ডনের শুক্রবারের বৈঠকের ফলাফলের দিকে সারা দেশ তাকিয়েছিল। একটি ফলপ্রসূ বৈঠকের জন্য তিনি ড. মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানকে ধন্যবাদ জানান। দুদু বলেন, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হলেও এর পূর্ণতা আসবে গণতন্ত্র প্রতিষ্ঠা হলে, জনগণ ভোটাধিকার ফিরে পেলে। তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রয়োজন। গত 15 বছর মানুষ ভোট দিতে পারেনি, হাসিনা ভোটের নামে জালিয়াতি করেছে। প্রতিবেশী দেশ মুখে গণতন্ত্রের কথা বললেও এদেশে ফ্যাসিবাদ কায়েমে তারা ভূমিকা রেখেছে। বাংলাদেশে যারা গণতান্ত্রিক আন্দোলন করেছে প্রতিটি দল এই নির্বাচন তারা চায়, কেউ একটু আগে চায়, কারো একটু পরে চায়, কিন্তু নির্বাচন চায় না এমন কোনো রাজনৈতিক দল বাংলাদেশে বর্তমানে নাই। ফ্যাসিবাদ নানানভাবে নানান ঘটনায় এটা বিঘ্নিত করার চেষ্টা করতে পারে, সেই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। আলাদা পার্টি, আলাদা সংগঠন, আলাদা রাজনীতি, ভিন্নতা তো থাকতেই পারে, কিন্তু গণতন্ত্রের প্রশ্নে সবাই একমত, নির্বাচনের প্রশ্নে সবাই একমত। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, লন্ডনে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক অনেক রাজনৈতিক দলের মনে জ্বালা ধরিয়েছে। অনেকেই এটা মেনে নিতে পারছে না। শনিবার বিকেলে গাজীপুরের ভবানীপুর এলাকায় স্থানীয় মুক্তিযোদ্ধা কলেজ মাঠে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ফর্ম বিতরণ ও নবায়ন কর্মসূচি উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহ নির্বাচনের উপযুক্ত সময় বলেও মন্তব্য করেন রিজভী। জামাতকে ইঙ্গিত করে তিনি বলেন, নির্বাচনের তারিখ নিয়ে কিছু রাজনৈতিক দল উষ্মা প্রকাশ করেছে। তারা 71 সালে দেশের বিরোধিতা করেছে, 91 সালে হাসিনার সাথে নির্বাচন করেছে। জামাতের রাজনীতি ভুলে ভরা। লন্ডনের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠককে স্বাভাবিক বলেই মনে করে বাংলাদেশ জামাতে ইসলামী। তবে বিদেশে যৌথ প্রেস ব্রিফিং এবং বৈঠকের বিষয় সম্পর্কে যৌথ বিবৃতি দেওয়াকে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির ব্যত্যয় হিসেবে উল্লেখ করেছে দলটি। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমন কথা বলেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বিবৃতিতে আরও বলা হয়, জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর লন্ডনে একটি রাজনৈতিক দলের সাথে বৈঠক ও যৌথ বিবৃতি নির্দিষ্ট দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ পেয়েছে। এটি প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছে বলেও মন্তব্য করেছেন জামাতের আমির। প্রধান উপদেষ্টার এমন কার্যক্রমে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হওয়ার বিষয়ে জনগণের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে। যেখানে বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দল সক্রিয়ভাবে বিদ্যমান, সেখানে শুধু কোনো একটি দলের সাথে আলাপ করে দেশের সামরিক রাজনৈতিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা সঠিক বলে বিবেচিত হতে পারে না। জামাতের আমির বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ থেকে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবে এবং বিচার ও সংস্কারের ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিশ্চিত করবে এমন প্রত্যাশা দেশবাসীর। সরকারের নিরপেক্ষতা নিয়ে যে সংশয় দেখা দিয়েছে তা নিরসনে প্রধান উপদেষ্টার ভূমিকা জাতির সামনে স্পষ্ট করার আহ্বানও জানিয়েছেন ডাক্তার শফিকুর রহমান। লন্ডনে অন্তর্বর্তী সরকার ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে যে
আলাপ আলোচনা হয়েছে তার সকল রাজনৈতিক দল ও দেশবাসীর কাছে প্রকাশের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। শনিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে পার্টির সমাবেশে তিনি এ আহ্বান জানান। সাইফুল হক বলেন, এই বৈঠক সরকারের সাথে রাজনৈতিক দলের যে বিরোধ ছিল তা দূর হবে। নির্বাচনের তারিখ ঘোষণা হওয়াতেও রাজনৈতিক ময়দানের উত্তেজনা কমবে বলে আশা প্রকাশ করেন তিনি। নির্বাচন নিয়ে সরকারকে নিরপেক্ষ থাকার আহ্বান জানান তিনি। বলেন, সাধারণ মানুষ যেন ভোট দিতে পারে সেই পরিবেশ যেন থাকে। বলেন, জুলাই আন্দোলনের সময় মানবতা বিরোধী অপরাধের দ্রুত বিচার শেষ করতে হবে। আগামী জুন-জুলাইয়ের মধ্যে জুলাই সনদ তৈরি করতে ও কমিশনের যাবতীয় কাজ শেষ করতে ঐকমত্য কমিশনের প্রতি আহ্বান জানান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক। আবারও ব্যাংকের প্রতি আস্থা বাড়তে শুরু করেছে গ্রাহকদের। বাড়ছে আমানতের হারও। চলতি বছরের প্রথম 3 মাসেই ব্যাংক খাতে আমানত বেড়েছে 40,000 কোটি টাকা। তবে সে হারে বাড়েনি ঋণের হিসাব। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, অর্থনীতিতে মন্দাভাব থাকায় উদ্যোক্তারা নতুন প্রকল্প নেওয়া কমিয়েছেন, ফলে ঋণের চাহিদা কমেছে। শুধু আমানত বাড়ালেও চলবে না, এর সঠিক ব্যবহার নিশ্চিতেরও তাগিদ তাদের। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। বিগত আওয়ামী সরকারের আমলে ব্যাংক খাতে বড় ধরনের অনিয়ম, ব্যাংক থেকে সুবিধাভোগীদের নিয়ম বহির্ভূত অর্থ কেলেঙ্কারি এবং বড় ধরনের তারল্য সংকটে আস্থার সংকট তৈরি হয় সাধারণ গ্রাহকদের মধ্যে, যার ফলে কমতে থাকে আমানতের হার। তবে পরিস্থিতি পাল্টেছে। সুশাসনের সুবাতাস বইতে শুরু করেছে দেশের অর্থনীতির বৃহৎ চালিকা শক্তি ব্যাংক খাতে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে দেখা যায়, গত 3 মাসে আমানত বেড়ে দাঁড়িয়েছে 19,23,505 কোটি টাকায়। গত বছরের ডিসেম্বর শেষে ব্যাংক খাতে 3 মাসে আমানতের পরিমাণ ছিল 18,83,711 কোটি টাকা। সেই হিসাবে 3 মাসের ব্যবধানে আমানত বেড়েছে 2%-এরও বেশি। 1 বছরের ব্যবধানে ব্যাংক খাতে গ্রাহকের আমানত বেড়েছে 1,61,202 কোটি টাকা। আমানত বাড়ার পেছনে ব্যাংকের প্রতি গ্রাহকের আস্থা বৃদ্ধি এবং সরকারের নেয়া নতুন নতুন উদ্যোগের সফলতা বলছেন ব্যাংক খাত বিশ্লেষকরা। ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে স্থিতিশীলতা ফিরে এসছে, যার ফলশ্রুতিতে সেই সময় থেকে আজকে অবধি প্রায় 40,000 কোটি টাকার মতো বেশি আমানত পড়ছে। আমানত বৃদ্ধি পেলেও হবে না, আমানত বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আপনার ব্যাংকের ঋণ প্রবাহ বাড়াতে হবে, কারণ প্রাইভেট সেক্টরের ক্রেডিট গ্রোথ কিন্তু বাংলাদেশে একটা সর্বনিম্ন পর্যায়ে অবস্থান করছে। একই সময়ে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী ঋণ বেড়েছে প্রায় 30,000 কোটি টাকা। গত জানুয়ারি থেকে মার্চের প্রান্তিক শেষে ব্যাংক খাতে মোট ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 17,12,618 কোটি টাকা। তবে তা আমানতের চেয়ে অনেক কম। এজন্য ব্যবসায়ীদের নতুন নতুন প্রকল্প না নেয়ার প্রবণতাকেই দুষছেন অর্থ বিশ্লেষকরা। এখানে ত্রিপক্ষীয় একটা চ্যালেঞ্জ রয়েছে। এখানে পলিসি রেট এবং আমানতকারীদের কাছ থেকে যেটা নিচ্ছেন, যে ডিপোজিট যে হারে প্রফিট দিবেন এবং যে হারে আপনি ঋণ প্রদান করবেন, এই তিনটাকে আবার সমন্বয় করতে হবে। তিনটাকে সমন্বয় না হলে ডিপোজিটারদের আস্থা ফিরে আসবে না, ডিপোজিটাররা বেশি ডিপোজিটও রাখবে না। শুধু আমানত যদি বেড়ে যায়, ঋণ প্রবাহ যদি সাথে সাথে সমানতালে না বাড়ে, তখন কিন্তু এটা আবার অর্থনীতির জন্য একটা চ্যালেঞ্জ। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী এবছরের জানুয়ারি থেকে মার্চে ব্যাংকগুলোর গ্রাহকের ঋণ হিসাব যেখানে বেড়েছে 5,15,421টি, সেখানে আমানত হিসাব বেড়েছে 24,59,289টি, তথা 5 গুণ। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। ফুটবল ব্যর্থতার অভিযোগে বাংলাদেশ দলের কোচ হাভিয়ের কাপ্রেরার পদত্যাগ চাইলেন খোদ বাফুফের সদস্যই। শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মিট দ্য প্রেস অনুষ্ঠানে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সদস্য শাখাওয়াত হোসেন শাহিন অভিযোগ করেন, মোটা অঙ্কের বেতন নিলেও গত 3.5 বছরে সাফল্য এনে দিতে পারেননি কাব্রেরা। ফুটবল বাজেটে বরাদ্দ বাড়ানো ও ক্রীড়া সামগ্রী আমদানিতে কর কমানোর সুপারিশ করেন বাফুফের সভাপতি দাভিদ আউয়াল। মানিক মাহমুদের রিপোর্ট। গত 28 অক্টোবর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দায়িত্ব নেয় দাভিদ আউয়ালের নেতৃত্বে নতুন নির্বাচিত কমিটি। বর্তমান কমিটির প্রায় 8 মাসের কার্যক্রম পর্যালোচনা করতেই আয়োজন মিট দ্য প্রেসের। অনুষ্ঠানে জাতীয় দল, ক্লাব ফুটবল, নারী ফুটবল সহ বয়সভিত্তিক ফুটবলের অগ্রগতি ও অবস্থা তুলে ধরেন বাফুফের বিভিন্ন বিভাগের দায়িত্বে থাকা সদস্যরা। উপস্থাপন করা হয় আগামী 6 মাসের পরিকল্পনাও। আগামীতে এ ধরনের প্রোগ্রাম আমরা সরকারের প্রতি ফুটবলে বাজেট বাড়ানোর দাবি জানান বাফুফের সভাপতি। পুরনো কাঠামো সংস্কারের পরিবর্তে নতুন স্থাপনা তৈরিতে অর্থ ব্যয়ের প্রয়োজনীয়তা তুলে ধরেন দাভিদ আউয়াল।
যেই ব্যালেন্সটা আমাদের দরকার পড়বে সেই ব্যালেন্সটা আমরা সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে চেয়ে নিব। আমাদেরকে যেন 6টা স্টেডিয়াম আরেকটু উন্নত মান ডেভেলপ করে দেওয়া হয়। অনুষ্ঠানে এজেন্ডার বাইরে গিয়ে হঠাৎই ব্যর্থতার অভিযোগে জাতীয় দলের কোচ হাভিয়ার কাবরেরার দিকে তীর ছোড়েন জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সদস্য সাখাওয়াত শাহীন। পদত্যাগ দাবি করেন স্প্যানিশ কোচের। আমি কাবরেরাকে কোচ থেকে সরানো হলো আমার এজেন্ডা, এর বাইরে আমার কোনো এজেন্ডা নাই। 18 কোটি মানুষকে মুক্ত করা আমার এজেন্ডা। কাবরেরাকে 3.5 বছর এই ন্যাশনাল টিমের কোচ হিসাবে রাখছে, বাট তার থেকে কোনো আউটপুট নাই। তাহলে আমি যদি আউটপুট না পাই তাহলে কেন আমি তাকে এত টাকা স্যালারি দিয়ে তাকে কেন রাখবো? কোচের একক দায়িত্ব কমানো এবং প্রয়োজনে দেশীয় কোচদের সুযোগ দেওয়ার পরামর্শ দেন শাহীন। যার যোগ্যতা আছে তাকে এখানে নিয়ে আসতে হবে। আমার বিদেশি কোচ যদি আসে নো প্রবলেম, আমার দেশি কোচের যদি যোগ্যতা থাকে তাদেরকে আমি সিলেক্ট করতে পারি, তাদেরকে একটা সুযোগ দিতে পারি। আমার দরকার রেজাল্ট। জাতীয় দলের কোচ হাভিয়ার কাবরেরার পারফরমেন্স বিচার করে তার বিষয়ে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটিতে সিদ্ধান্ত নেওয়া হবে জানান বাফুফের সভাপতি। আমরা কোচিং টিমের সাথেও বসবো, ম্যানেজমেন্ট টিমের সাথেও বসবো, ইন্টারনালেও আমরা বসবো। সেই প্রক্রিয়া চলমান আছে। ওই মিটিংয়ের সময় সবাই উপস্থিত থাকা বাধ্য হবেন, সবাই উপস্থিত থাকবেন। এদিকে আগামী 12 সেপ্টেম্বর চ্যালেঞ্জ কাপ দিয়ে শুরু হচ্ছে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুমের খেলা। আগামী জানুয়ারিতে হবে সুপার কাপ। আমরা বাংলাদেশ প্রিমিয়ার লিগ 19 সেপ্টেম্বর থেকে আমরা শুরু করব ইনশাল্লাহ। তারপর ফেডারেশন কাপ 23 সেপ্টেম্বর থেকে শুরু করব। সুপার কাপ যেটা আমাদের সবচেয়ে বড় আকর্ষণীয়, জানুয়ারির 10 তারিখ আমরা ইনশাল্লাহ শুরু করব। আগামী সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে ইউরোপিয়ান দলের সাথে প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা বাফুফের। ভিতরে আমরা ইনশাল্লাহ করব। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে। ইরান ইসরায়েল পাল্টাপাল্টি তুমুল হামলা, জাতিসংঘের আহ্বান উপেক্ষা, বিশ্ব অর্থনীতি আবারও হুমকিতে পড়ার শঙ্কা। ঈদের ছুটি শেষে ঢাকা ফেরার প্রতিযোগিতা, ট্রেনে স্বস্তি, মহাসড়কে ভোগান্তি, বিভিন্ন জায়গায় দুর্ঘটনায় 9 জন নিহত। পঞ্চগড়, লালমনিরহাট, ঠাকুরগাঁও সীমান্তে আরও অর্ধশত মানুষকে পুশিন, ভারতের আচরণ অমানবিক বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ফ্যাসিবাদীরা এখনও ঐক্য নষ্টের চেষ্টায় লিপ্ত বলেছেন শামসুজ্জামান দুদু। ইউনূস তারেক বৈঠক ও যৌথ বিবৃতি নির্দিষ্ট দলের প্রতি বিশেষ অনুরাগের বহিঃপ্রকাশ, অভিযোগ জামাতের। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 7:30টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।